আফ্রিকার জঙ্গলে বসবাসকারী আদিবাসীরা গ্রীষ্মকালে প্রায়ই খরার সম্মুখীন হন। কিন্তু আফ্রিকার জঙ্গলে পাওয়া এই ঘাসটি তাদের জন্য আশীর্বাদের চেয়েও কম কিছু নয়। বাও গাছ নামে পরিচিত এই গাছটি এত বেশি জল সঞ্চয় করে যে একটি গ্রাম বেশ কয়েকদিন ধরে এর জল পান করতে পারে। এই গাছটি 1 লক্ষ থেকে 1,77,000 লিটার পর্যন্ত জল সঞ্চয় করে। এখন আপনি হয়তো ভাবছেন, এই গাছটি এত জল কোথা থেকে পায়? এই গাছটির ভেতরটা সম্পূর্ণ ফাঁপা এবং বর্ষাকালে এটি জলে পুরোপুরি ভরে যায়। এই গাছে সঞ্চিত জল এতটাই বিশুদ্ধ যে তা সেকে না নিয়েই পান করা যায়। আফ্রিকায় বসবাসকারী কিছু আদিবাসী এমনকি এই গাছের কাণ্ড কেটে তার ভেতরে নিজেদের ঘরবাড়িও তৈরি করে। এটি 5,000 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আপনারা ইতিমধ্যে শাকিরার সেই বিশ্বকাপ কাঁপানো ডাই ডাই গানের মধ্যেও এই গাছটি দেখতে পেরেছেন। আফ্রিকান বিশ্বের বৃহত্তম জীবন্ত জিনিসগুলির মধ্যে একটি, তাৎক্ষণিকভাবে স্বীকৃত, রহস্যময় এবং কৌতূহলী। সমগ্র আফ্রিকা জুড়ে বাওবাব মিথ এবং কিংবদন্তির সাথে জড়িত। এই গাছটিকে অনেক আফ্রিকান মানুষ পূর্বপুরুষদের আত্মার আবাস বলে বিশ্বাস করে। এটি মূলত হায়েনাকে দেওয়া হয়েছিল, যারা বিতৃষ্ণায় উপহারটি নিক্ষেপ করেছিল। এটি ভুল পথে নেমে গেছে এবং তাই এটি উল্টো গাছে পরিণত হয়েছে, যার শিকড় ডালের মতো লেগে আছে। এটি একটি পর্ণমোচী গাছ যা শুধুমাত্র হন্ডি বুশফিল্ডে কম উচ্চতায় দেখা যায়। 6টি ভিন্ন প্রজাতি আছে, তবে আফ্রিকায় মাত্র একটি পাওয়া যায়, যেখানে এটি কমপক্ষে অর্ধেক বছরের জন্য শুকনো থাকে। তারা জলাবদ্ধ পরিস্থিতিতে উন্নতি করে না, ভালো নিষ্কাশনযুক্ত মাটি পছন্দ করে। বাওবাব আফ্রিকাতে বিস্তৃত 24টি দেশে ঘটে। এটি 16 ডিগ্রি উত্তর এবং 26 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে বৃদ্ধি পায়, যেখানে এটি প্রায়শই আশেপাশে গাছপালাগুলির উপরে থাকে। এটি মহাদেশের মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে বৃদ্ধি পায় না, যেখানে এটি খুব ভেজা থাকে। তারা উচ্চ বৃষ্টিপাত অঞ্চলে দ্রুত বর্ধনশীল পাতাযুক্ত গাছের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। 1500 মিটারের বেশি উচ্চতায় এগুলো খুব কমই পাওয়া যায়। স্প্যানিশ মুসলিম ভূগোলবিদ আল-বাকরির 11 শতকের রাস্তা ও রাজ্যের বইয়ে আফ্রিকান বায়াব গাছ এবং বাওবাব নামের উৎপত্তি মিশর থেকে এসেছে বলে মনে করা হয়। 16 শতকে কায়রোর ব্যবসায়ীরা ভেষজ ও মশলা সহ বাজারে বোবাব ফলের ব্যবসা করত। আরব ব্যবসায়ীরা তাদের সমুদ্র যাত্রার বাওবাব ফল বহন করত, একটি ভিটামিন সমৃদ্ধ খাবার যা স্কার্বি প্রতিরোধ করে। 1592 সালে ভেনিসের ইতালীয় চিকিৎসক এবং উদ্ভিদবিদ আলপিনি বহিরাগত উদ্ভিদের উপর তার বইয়ে বাওবাবের আকার প্রকাশ করেছেন। গাছটির নামকরণ করা হয়েছে ফরাসি অভিযাত্রী এবং প্রকৃতিবিদ মিশেল এডিনসনের নামে, যিনি 1749 সালের প্রথম রাতের উপর একটি বোটানিক্যাল রিপোর্ট লিখেছিলেন। চার্লস ডারউইন 1832 সালে তাদের আকার এবং দীর্ঘায়ু সম্পর্কে মন্তব্য করেছিলেন। উল্লেখযোগ্য গাছগুলি ভ্রমণকারীদের প্রজন্মের জন্য ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। জিম্বাবুয়ের জরিপ সংরক্ষণের এই গাছটি 17 মিটার পরিধি সহ দেশের বৃহত্তম নথিভুক্ত গাছ। এটি মাত্র 1 কিলোমিটার লম্বা এবং 20 মিটারেরও কম উঁচু। প্রায় 40,000 বছর আগে এটি একটি বিশাল অভ্যন্তরীণ সমুদ্র ছিল। খুব কম মাটি থাকা সত্ত্বেও এই ছোট্ট দ্বীপে শত শত বাওবাব গাছ জন্ম। কোনো না কোনোভাবে গাছগুলো তাদের শিকড়গুলোকে পাথরের মাঝখানে ফেলে দিয়ে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পুষ্টি যোগায়। কিছু গাছের বৃদ্ধি থমকে গেছে, অন্যদের অস্বাভাবিক আকার আছে। এটি একটি ভয়ঙ্কর সৌন্দর্য সহ একটি কঠোর স্থান যেখানে বাতাস প্রায়শই লবণের উপর দিয়ে চিৎকার করে। প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে এটি মহান জিম্বাবুয়ের লোকদের সাথে যুক্ত থাকতে পারে এবং একটি দীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে, যেখানে যুবকদের খৎনার জন্য আনা হয়েছিল। স্থানীয় লোকেরা এখনও দ্বীপটিকে একটি উপাসনালয় হিসেবে ব্যবহার করে, এখানে প্রার্থনা করতে আসে এবং বাওবাবদের মধ্যে নৈবেদ্য রেখে যায়। ডেভিড লিভিংস্টোন, থমাস বেইনস এবং অন্যান্যরাও এই গাছের নিচে ক্যাম্প করেছিল। 2016 সালের জানুয়ারিতে এটি আংশিকভাবে ভেঙে পড়ার আগে এটির পরিধির চারপাশে 25 মিটার পরিমাপ করা হয়েছিল। 1862 সালে ভিক্টোরিয়া জলপ্রপাতের পথে যাওয়ার সময় এই গাছগুলিকে টমাস বেইনস একটি চিত্রকর্মে অমর করে রেখেছিলেন।